এখনকার ব্যাপার আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা বিশ্রী অনুশাসন। আপনি আপনার ভয়েসকে আপনি রেজ করতে পারছেন না। অ্যানিম্যাল অ্যাবিউজের জন্য কোনো ধরনের প্রপার আইন নেই। যে ভারতের জনগণের প্রতি বিন্দু মাত্র আমাদের কোনো ক্ষোভ নেই। নেশাদ্রব্য এত সহজ হয়ে গেল, কিন্তু শিল্প আর্ট এতটাই কঠিন হয়। হ্যাঁ, এবং আপনাকে আর্টিস্টদের যদি কুক্ষিগত করে রাখে, আপনি একটা ট্যালেন্টকে মেরে ফেলছেন। আমার দল যদি ক্ষমতায় আসে, আমরা এই পরিবর্তন এনেই ছাড়ব। আমি বলতে পারি আমি এটা নিয়ে 100% আমি আন্দোলনে নামতে পারি, আমার সেটা হোক দলের বিরুদ্ধে। দর্শক সবাইকে ওয়েলকাম করছি একুশে টেলিভিশনের স্পেশাল পডকাস্ট আয়নাতে। আপনাদের সাথে রয়েছে আমি মাহা বরাবরের মতো, এবং আমার সঙ্গে রয়েছেন আজকের স্পেশাল গেস্ট যারা অনেকগুলো পরিচয়, যিনি জীবনমুখী গান করেন, গানের মাধ্যমে দর্শকদের কাছে সমাদৃত, এবং সেই সাথে তিনি একজন রাজনীতিবিদ। আমাদের সঙ্গে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কথা বলবেন আসিফ আলতাফ। ওয়েলকাম টু দ্য শো, থ্যাঙ্কস ফর কামিং। কেমন আছেন? অনেক ধন্যবাদ আপনাকেও এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ডাকবার জন্য। ভালো লাগছে, এবং আপনার সাথে কথা বলতে আমার বেশ ভালো লাগবে। রাজনীতি নিয়ে কথা বলবো, গান নিয়ে কথা বলবো, এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলবো। সবকিছু মিলে কেমন চলছে? আমরা আসলে সবসময় একটা সংগ্রামের মধ্যে পার করি তো সময়টা, তো এখনও একটা সংগ্রামের মধ্যেই চলছে, এবং সময়টা আমাদের ভালো যাচ্ছে না। যেটা সত্যি কথা বলতে, আমাদের দেশনেত্রী এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। আমরা দোয়া করি সৃষ্টিকর্তার কাছে তিনি অতি সত্বর যেন সুস্থ হয়ে আমাদের মাঝখানে ফিরে আসেন। জি, ইনশাল্লাহ। এবং আপনি যখন আসবেন শুনলাম, আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছিল বিষয়টা। নর্মালি আমরা যেটা চিন্তা করি যে রাজনীতিবিদ, রাজনৈতিক পরিবার থেকে আসা, তারা বোধহয় শিল্প, সংস্কৃতি, সাহিত্যের সাথে অত বেশি ইন্টারেস্টেড ফিল করবেন না। তারা বোধহয় সবসময় থাকেন একটু কঠিন হন। আপনি টোটালি সঙ্গীতের ভেতরে ঢুকে গেলেন। এই ধারণাটা আমি মানতে পারি না। এই জন্য দুটোই মানুষের জন্য, দুটোই জনকল্যাণে। রাজনীতিও মানুষের জন্যই, এবং অবশ্যই সঙ্গীত মানুষের জন্যই, এবং দুটো দিয়ে যদি মানুষকে সার্ভ করা যায়, ওয়াই নট, দুটো একসঙ্গে। যারা ছবি আঁকছেন, সেই মনে পড়ে আপনার কিনা জানি না, জয়নুল আবেদিনের সেই বিখ্যাত ছবি দুর্ভিক্ষের, সেটাও মানুষের জনকল্যাণে। আজকেও আমার মনে হয় যে এই সব জিনিসকে আমরা মানুষের কাতারে নিয়ে আসতে পারি। সময় এসে গেছে সেই ডাক দেবার জন্য, এখন যে সিচুয়েশন, তো আমরা সেই দিক থেকে আমরা আন্দোলনকে গোছাতে পারি। আচ্ছা, হ্যাঁ, আপনি শুরু থেকে জীবনমুখী গান করেন। আসলে এই যে জীবনমুখী গান করার যে আগ্রহটা, এটা কিভাবে তৈরি হলো? এইটা তো ইনেট। প্রথমত আমার মানে পরিবারই হচ্ছে গানমুখী, আর বিশ্বাস করতে রাজি নই যে অমুক গানটা জীবনমুখী বা তমুক গানটা রোম্যান্টিক। গান তো মানুষের জন্য, যেহেতু সব গানই জীবনমুখী, জীবনের গান। যেটা প্রেমের গান সেটাও জীবনের জন্যই গান। তো সেইখানে ছোটবেলা থেকে বাবার মুখে, এবং মা তো জোর করেই গান গাওয়াতেন, বারবার করেই বলি, তো সেইখানে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। আর যেই সংকটগুলো দেখতে পাই, বাবাও গান করতেন, বাবা গান ভালোবাসতেন, টুকটাক গান করতেন, তো সুযোগ হয়নি তার জীবনে। হয়তো সুযোগ হলে তিনি গায়কই হতেন। আচ্ছা, তো ব্যাপারটা হলো যে সেই প্রয়োজনে, সেই আকাঙ্ক্ষায় যে এখন কি প্রয়োজন, সেইটা নিয়ে গান করাটা প্রয়োজন। যদি আমি ছবি আঁকতাম, হয়তো তা নিয়ে ছবি আঁকতাম, তখন বলতেন জীবনমুখী আঁকিয়ে জীবনমুখী আর্টিস্ট। বুঝতে পেরেছি। তার মানে আপনি পারিবারিকভাবেও কিন্তু একটা সমর্থন পেয়েছেন যে না, গান ভালোবাসেন তারা, এবং আপনি গানে এসেছেন পরবর্তীতে। এরপরে আপনার অসংখ্য হিট গান, আমরা যেটা বলি হিট গান না, বেশ কতগুলো হিট গান। আপনি আন্দোলনের সময় কিন্তু আপনি বেশ আলোচনায় ছিলেন গানটাকে। আন্দোলনের ওই সময় কোনো প্রেশারের মুখে কি তখন পড়তে? নিশ্চয়ই, দেশ থেকে পালিয়ে গেছি, সেই তো মানে যেটা নিয়ে আমাদের গান। আমি পলিটিক্যালি প্রচুর গান লিখেছি, এবং আমার গানটা ছিল প্রথম যেই গানটি শুনে আমার প্রিয় নেতা আমাকে প্রেইজ করেছিলেন, এবং তার সান্নিধ্যে আমি গেছি। সেই গানটির নাম ছিল রাজাকার। আচ্ছা, সেটি একটি অসাধারণ গান তার কাছে বা মানুষের কাছে হয়েছিল। তো সেই গানটি থেকে ছিল আমার যাত্রাটা শুরু, এবং তারপরে বহু গান আমি আমার দলকে উপহার দিতে সক্ষম হই। একটা কি গান শোনাবেন আমাদেরকে এখন এই মুহূর্তে? যেহেতু গান নিয়ে এত কথা হচ্ছে, কোনটা শুনতে পারবো? রাজাকারটাই শুনবো নাকি অন্য কিছু শুনতে চাচ্ছেন? ইচ্ছে আপনার উপরে ছেড়ে দিলাম। একটুখানি শোনাই, পুরোটা ধর যাচ্ছে না। যুদ্ধেতে ছিলাম আমিও, পাড়েতে বসে শুধু যুদ্ধে যাইনি কোনোদিনও। দেশে ফিরে বলে যাই ছিলাম যুদ্ধে আমি, হয়ে যাই বড় নেতা কোনো।
ব্যাংক চুরি, ভোট চুরি, নিরাপত্তার চুরি, চুরি করি মানুষের সম্ভ্রম। তবু মুক্তিযোদ্ধা বলে নেতাগিরি করি আমি, চুরি যায় দেশের সম্মান। ওহে দেশ রক্ষার ভার দিয়েছে আমার হাতে, বোকা জনতারা দেখো কাঁদছে। স্যাংশন খেতে খেতে অফিসটা ভরে গেছে, আসে যায় না যে কিছু তাতে। তবু 24 ঘন্টা গুণগান চলে মোর, চলে টেলিভিশনের পর্দায়। ওহে বিটিভি তো আমার বাবার সম্পদ, সাহস আছে কার তাকে আটকায় আটকায়। যুদ্ধেতে ছিলাম আমি, ও পাড়েতে বসে শুধু যুদ্ধে যাইনি কোনোদিনও। দেশে ফিরে বলে যাই ছিলাম যুদ্ধে, আমি হয়ে যাই বড় নেতা কোনো। চমৎকার চমৎকার। সেই সময়কার সরকারের কাছ থেকে কি ধরনের প্রেশারের মুখে পড়তে হয়েছিল আপনাকে? বড় কিছু উপহার পেয়েছিলাম এই গানের, শুনতে চাই। এই গানের বদলে যে উপহার পেয়েছিলাম সেটা ছিল আমার বিটিভির অ্যানলিস্টেড, আমি আর্টিস্ট, সেটা প্রথমেই ব্ল্যাকলিস্টেড হয়ে যায়। যেই গানগুলো আমি সাধারণ গান, যেগুলো আমি নর্মাল অনুষ্ঠানে গাইতে পারতাম, সেগুলো আর অনুষ্ঠানে ডাকা হলো না। এবং ভুল করে একদিন, যেদিন আমার টিমকে নিয়ে আমি টেলিভিশনের মধ্যে ঢুকেছিলাম, আমাকে ডেকেছিল, আমার ব্যান্ড একটা আছে, ব্যান্ড সমুদ্র, ওটা নিয়ে যখন ডেকেছিল বিটিভিতে, তখন আমার চেহারাটা দেখে তো তখনকার ডিজি বলেছিল যে তোমরা এই বাউন্ডারিটা ক্রস করবে না আর কখনো, অনুষ্ঠান শুধু নয় কোনো কাজই এর ভেতরে তোমরা আর আসবে না। তো সেটা ছিল একটা বড় পাওয়া। তারপরে সেইটার লেজ ধরেই কোনো চ্যানেল আর আমাকে ডাকতো না, কোনো প্রোগ্রামে ডাকতো না, যে ও ডেকেই তো একটা ব্লান্ডার করবে, উল্টো পুল্টো গান গাইবে, তো দরকারটা কি? আর ও তো সিল মারা একটা অ্যান্টি ফ্যাসিস্ট, অ্যান্টি গভর্নমেন্ট একজন মানুষ, তো ওকে দরকার নেই। তা আমি চালিয়ে গিয়েছি আমার মতো করেই গান, আমি ধারিনি কারো। এবং তারপরেও আরও বেশ কিছু যেগুলো হয়েছে, ফ্যাসিস্ট যখন চলে যায়, শেষ গানটা আমারই লেখা ছিল স্টেপ ডাউন। স্টেপ ডাউন গানটা যখন লিখি তখন সেটা ছিল 3 তারিখ, অগাস্টের 3 তারিখ আমি আমার ইউটিউব চ্যানেল থেকে দিই, নামিয়ে দেওয়া হলো। 4 তারিখে নামিয়ে দেওয়া হলো। প্রত্যেক দিনে আমি ট্রাই করতাম। 5 তারিখে যখন আমি পোস্ট করি, দেখি কেউ নামাচ্ছে না, ইন্টারনেট আসে যায়, কিন্তু আমার পোস্টটা রয়ে গেছে। তো এইটা ছিল একটা অসাধারণ অনুভূতি। আমি তখন ভাবলাম যে আমি রয়ে গেছি, ওরা বোধহয় চলেই গেছে, এবং তাই হলো। মিউজিক নিয়ে যেহেতু কথা হচ্ছে, সেহেতু এবার একটু সংকট নিয়ে কথা বলতে চাই। আমি অফলাইনেও কিন্তু আপনাকে বলছিলাম যে দেখুন, অফ ক্যামেরা অ্যাকচুয়ালি, যে দেখুন আমরা যারা মঞ্চে স্টেজ পারফর্ম করি, আমি নিজের কথাও বলছি, সেই সঙ্গে আপনি যেহেতু নিজে একজন সঙ্গীত প্রেমী মানুষ, সঙ্গীত করে থাকেন, মিউজিকের মানুষ, অসংখ্য মিউজিশিয়ানদের কিন্তু একটা খুবই সংকটের মুহূর্ত এখন। কারণ স্পেশালি নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই 3-4টা মাস আমাদের যেটা হয় সিজন বলি আমরা, প্রচুর পরিমাণ কনসার্ট, বিভিন্ন কালচারাল ইভেন্টগুলো অ্যারেঞ্জ করা হয়। হুট করেই দেশের সার্বিক নিরাপত্তা ব্যাহত হচ্ছে, নিরাপত্তা দিতে পারছেন না। এখন যারা সরকারে আছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা নিরাপত্তার জন্য কোনো ধরনের ইভেন্ট করতে দিতে পারবো না। এটা কিন্তু আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য, এবং সেই সাথে এটার পেছনের সামনে যারা থাকেন তাদের জন্য একটা অনেক বড় হুমকি। এটা কি নিরাপত্তা? এটা নিরাপত্তা নাকি এটার কারণটা কি হতে পারে? আমি বলবো যে 17 বছর ফ্যাসিজমের যুগ, ঠিক আছে, তখন চান্স পাইনি, বা তখন আর্টিস্টরা আসতে পারিনি, কুক্ষিগত ছিল, সেটা একটা ব্যাপার। আর এখনকার ব্যাপার আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা বিশ্রী অনুশাসন, যেই অনুশাসনে আপনি আপনার ভয়েসকে আপনি রেজ করতে পারছেন না। আপনি যেই ভয়েসটা রেজ করলে আপনার ব্যাখ্যা আপনার মধ্যে থাকতেই পারে। আপনি কি মনে করছেন যে 17 বছর তাও রেজ করতে পেরেছেন ভয়েস? এখন 17 বছর আমরা যারা সুযোগ পাইনি তারা ঠেলতে পেরেছি, তারা চিৎকার করতে পেরেছি, চিৎকার করে ফ্যাসিস্টকে নামাতে পেরেছি, কিন্তু সেইটা একরকমের অনুশাসন। আর এখনকার অনুশাসন হচ্ছে আপনি আপনার মতো করে গানও গাইতে পারবেন না। আমি তো বলবো যে আবুল সরকারকে অ্যারেস্ট করেছেন কেন? তবে কোন কিসের ভিত্তিতে? তিনি তার ব্যাখ্যা দিয়ে গেছে, আমি তাকে চিনিও না, কিন্তু তাকে অ্যারেস্ট করে আপনি প্রমাণ করে দিলেন যে এরকম ব্যাখ্যাকারীদের বা অপব্যাখ্যাকারী বা ভালো ব্যাখ্যাকারীদের আমরা শুনতে চাই না। তো ব্যাখ্যা করার দায়িত্ব কি একটা গ্রুপ নিয়েছে? একটা গ্রুপ তো ব্যাখ্যা করার দায়িত্ব নিতে পারে না। অপব্যাখ্যা বলেন, ব্যাখ্যা বলেন, সবাইকে একই সুযোগ দিতে হবে। এবং আপনি যদি আপনার আইডিওলজিকে শ্রেষ্ঠ বলে মনে করেন, সেটা আপনার 4 দেয়ালের মধ্যেই রাখতে হবে।
সেটাকে আপনি পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে পারেন আপনি না। আবুল সরকারের কথা যেহেতু তুললেন, এখানে আমারও কিছু বলার আছে। ধরুন আবুল সরকার অন্যায় করেছেন, তার ব্যাপারে আপনি আইনগত ব্যবস্থা নিতে চান, আপনি নিন, কিন্তু হ্যাঁ। পুরো একটা গোষ্ঠীর ওপরে যদি আপনি হামলা চালান, সেটা কিভাবে আমরা না, অ্যাপ্রিশিয়েট করব? আমি তো সেই বলি যে আপনি সরাসরি যে প্রবলেমটা উদ্ভব হয় সেই প্রশ্ন আজও করতে পারছি না কেন, কোন অনুশাসনের জন্য? সেই অনুশাসন তো আমরা চাই না। আপনি দেখুন যে 2 দিন আগে 2 জন তরুণী ছাদে উঠে টিকটক করতে গিয়ে মরে গেল। আপনি বললেন যে টিকটক করাটাই খারাপ, কিন্তু আপনি বলছেন না যে ছাদ থেকে যে ইলেকট্রিক তারটা গেল ওইটা দেওয়াটা ঠিক হয়নি। আপনি প্রশ্নটাই তো আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন। প্রথমেই আপনি বলছেন যে এই 8 বছরের বাচ্চাটি ধর্ষিত হলো, আপনি বলছেন যে ওর ড্রেস আপ ঠিক ছিল না, কিন্তু ধর্ষণকারীর উত্থান যে ঠিক নয় এইটা আপনি অনেক পরে আসছেন। আপনি বললেন যে আবুল সরকারকে অ্যারেস্ট করাটা ঠিকই আছে তার এই কথার জন্যে, কিন্তু আপনি একবারও বলছেন না যে না এই আইনটাই ঠিক নেই, আমাদের যে মানসিকতা এই মানসিকতাটাই ঠিক নেই। উনি যেই কথাগুলো বলেছে বা যা বলছে, যা সত্য মিথ্যা ভালো মন্দ, সেই কথাগুলোকে আপনি আগে ব্লেম করলেন। আপনি আগে ব্লেম করলেন না যে কেন তাকে অ্যারেস্ট করা হলো। তো ঘুরিয়ে যেটা আপনার পছন্দের উক্তি, যেটা আপনার পছন্দের, আপনার যেই শাসন ব্যবস্থা আপনি যেটা চান সেইটা তৈরি করার জন্য আপনি আপনার মতো করে প্রশ্নপত্রটা যদি তৈরি করেন, তবে তো এটা মহাবিপদ। এই কারণেই আজকে যারা সিঙ্গার, আজকে যারা নাট্যকর্মী, আমার মনে হয় তারা ভয় পাচ্ছে। যে দেশের সংস্কৃতি, যে দেশে কালচারালি এত বেশি পিছিয়ে যাচ্ছে, সেই দেশ তো ক্রাইমের দিক থেকে এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। এবং সেক্ষেত্রে কিন্তু মানে আপনার আসলে কি মনে হয়, এত আর্ম ফোর্স থাকতে, আমাদের দেশের জনসংখ্যা তো কম না, আমাদের দেশে আর্ম ফোর্সও কিন্তু কম না, এত কিছু থাকতে শিল্পীদেরকেই কেন নিরাপত্তা দিতে পারছে না? আমাদের মানসিকতা আপনি দেখেন যে যেভাবে বিড়াল পুড়িয়ে মারা হয়, যেভাবে কুকুরের ছানাগুলোকে এক সরকারি অফিসারের ওয়াইফ ঈশ্বরদীতে আজকে ডুবিয়ে মারলো, তো এই সমস্ত জিনিস কিন্তু একটা অস্বাভাবিক মেন্টালিটির নিদর্শন। এর মানে কি? এর মানে হচ্ছে মানুষের মধ্যে যেই কালচারটা ছিল, যে মনুষ্যত্ব ছিল, সেটা উঠিয়ে নিয়ে যাচ্ছে না। দেখেন অ্যানিম্যাল অ্যাবিউজের জন্য কোনো ধরনের প্রপার আইন নেই। আপনার মধ্যে তো মনুষ্যত্ব ছিল, আইন বাদ দেন আপনি, সবকিছু আইনে হয় না। ওটা কোথায় গেল? ওটা নেই। যখন মনুষ্যত্ব ফিরিয়ে আনতে পারছে না তখন তো আইন দরকার। হ্যাঁ, তো ওটা আমি বিশ্বাস করি না। মনুষ্যত্ব ফেরাতে গেলে আপনার কালচার দরকার, সংস্কৃতি দরকার, আপনাকে সংস্কৃতিবান হতে হবে, ওটা আইন দিয়ে হয় না। আমরা এখান থেকে উত্তরণের উপায় কিভাবে খুঁজে পেতে পারি? আমার মনে হয় আমাদেরকে উন্মুক্ত হতে হবে, আমাদের বাতাসটা খোলা বাতাসে আমাদের বিচরণ করতে হবে, আমাদের আরও নেবার ক্যাপাসিটি বাড়াতে হবে, আমাদের পৃথিবীকে আমাদের সামনে আমাদের জায়গাটা আরও গ্লোবালাইজ করতে হবে। ইন্টারনেট মোবাইল দিয়ে দেওয়া মানেই যে আমরা উন্মুক্ত হয়ে গেলাম তা নয়। আমাদের সামনে টেলিভিশনে হিন্দি সিরিয়াল চললো তার মানে আমরা উন্মুক্ত নই। আমাদের উন্মুক্ততা আমাদের ভেতর থেকে আসতে হবে, আমরা সংস্কৃতিবান হতে হবে। আমি বারবারই যেটা চিৎকার করে বলতে চাই, এটার মানে কতজন বুঝতে পারবেন আমি জানি না, কিন্তু আমার আন্দোলন এখান থেকেই চলবে, বন্ধ হবে না। না, সেক্ষেত্রে আমি যে প্রসঙ্গটা আসলে তুলেছিলাম যে দেখেন সব ধরনের কনসার্ট, সব ধরনের ইভেন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং এটা কবে নাগাদ আসলে আবার ওপেন হবে, কতদিন ধরে চলবে, এটা আমরা কেউ জানি না। এই জন্য আরেকটা আন্দোলন হয়তো করতে হবে। না, এটা কতটা ভয়াবহ দেখেন পুরো শিল্পী গোষ্ঠীর জন্য কতটা ভয়াবহ। যাদের একমাত্র আর্নিং সোর্স এগুলোই, তারা কিন্তু একটা ভালো রকম বিপদে পড়েছে। আমি সেটাই বলতে যাচ্ছি, এটা শুধু শিল্পী গোষ্ঠী না, এটা পুরো জনগণের জন্যই ক্ষতিকর। আমার বাড়ি যেখানে একটা বিচ্ছিন্ন দ্বীপ, আমি বলতেই হচ্ছে যারা ক্যামেরার সামনে আছেন, এই বিচ্ছিন্ন দ্বীপটা একেবারেই অবহেলিত, ভোলা একটা দ্বীপ। এর একমাত্র জায়গা যেখানে কোনো সড়ক যোগাযোগের ব্যবস্থা নেই। এইখানের মানুষ আপনি যদি উন্মুক্ততার মধ্যে না বিচরণ করতে পারি আমরা, এই জন্য বলছি যে এটা তো শুধু আর্টিস্টদের ব্যাপার না। ওইখানে একটা কনসার্ট কেন, পুরো 10 বর্গ কিলোমিটারের খুঁজে একজন গিটারিস্ট পাবেন না, একটা ভালো আবৃত্তিকার পাবেন না, নাট্যকর্মীরা হিমশিম খেয়ে যাচ্ছে, তাদের মধ্যে সেই কালচার নেই। বাচ্চারা কি করবে? নেশাগ্রস্ত হয়ে পড়ে। বিকালের পরে তরুণীরা তারা একমাত্র তাদের এনজয়মেন্টের জায়গা বলেন, সময়
পাস করার জায়গা বলেন, তারা নেশাগ্রস্ত হচ্ছে অথবা অন্য কোনো দিকে তারা ধাবিত হচ্ছে। তাদের সামনে ছবি আঁকা নেই। দেখেন এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে নেশাদ্রব্য এত সহজ হয়ে গেল, কিন্তু শিল্প আর্ট এতটাই কঠিন হয়ে গেল। হ্যাঁ, এবং এটার জন্য যে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ কাজ করছে সেটা কিন্তু বড় একটা চক্রান্ত। আমি বলি যে এইখানে খুব রথীরা কয়েকদিন আগে গেলেন ওটা সার্ভে করতে, এখানে ইন্ডাস্ট্রি হবে, এখানে বহু কিছু। আমি একটু সুযোগ পেয়ে আমার এলাকার নিয়ে কিছু বলতে চাই। আপনি ভোলা নিয়ে একটি গানও করেছেন। হ্যাঁ, আমি সেটাই আসছি। তো আমার কথা হচ্ছে যে এখানে রথী মহারথীরা গেলেন, ওইখানে ইন্ডাস্ট্রি হবে, ওইখানে বহু কিছু কলকারখানা হবে। তো কলকারখানা হয়ে কী হবে, ওই জায়গার ইনকাম বাড়বে। ইনকাম কারা করবে? সেই তথাকথিত বুর্জুয়ারা করবে। টাকা ইনকাম করে তারা তাদের মতো করে লাস ভেগাসে জমি জিরত কিনবে, বিল্ডিংয়ে থাকবে। কিন্তু আমার জেলেটার কী হবে, আমার কৃষকের কী হবে, আমার সেই হাউসওয়াইফের কী হবে যিনি বাসায় একটা নকশি কাঁথা বোনেন? তিনি তো ইজিলি ঢাকায় আসতে পারছেন না, তার জন্যে তো একেবারেই বঞ্চিত করে রাখা হয়েছে তাকে। এই অধিকার তো বাংলাদেশ সরকারের নেই। তাহলে তাদেরকে কেন বঞ্চিত করে? আমরা কোন পরিবর্তনের জন্য এই গণঅভ্যুত্থান তাহলে সেই কেন হচ্ছে? তার কারণ আছে, সেইখানে কারণ আছে। আপনাকে বঞ্চিত করে রাখার চেয়ে যত বেশি জানে তত কম মানে। হীরক রাজার ডায়লগ ছিল না সত্যজিতের? তো কথা হচ্ছে যে এই বঞ্চিত করে রাখলেই আপনার অনেক ক্ষেত্রে সুবিধা। আপনি সহজে শ্রমিক পাবেন, সস্তায় কিছু হেডলেস মানুষ পাবেন কাজ করানোর জন্যে, সস্তায় ভোট পাবেন, খুব সহজ ব্যাপার। এবং সস্তায় আপনি কিছু বিজনেস করতে পারবেন লোকালি। একটা ভালো হাসপাতাল, সরকারি হাসপাতাল যদি হয়, তাহলে প্রাইভেট ক্লিনিকগুলো ভালো ব্যবসা করতে পারবে না যদি ব্রিজ হয়ে যায়। একটা ভালো স্কুল কলেজ যদি হয়, তাহলে প্রাইভেট ইনস্টিটিউশনগুলো ওখানে ছোট ছোট প্রাইভেট ইনস্টিটিউশন করতে পারবে না। একটা ব্রিজ যদি হয়, গণ্ডমূর্খের দল ওখানে গিয়ে বসে থাকবে, যেখানে আপনি ইজিলি বেহেশতের টিকিট বিক্রি করতে পারবেন, স্বর্গের টিকিট বিক্রি করতে পারবেন। কারণ ওদেরকে আপনি চোখে কাপড় পরিয়ে রাখবেন এবং বলবেন যে এটাই তোমার জায়গা। সবাই তো বের হতে পারছে না, এটাকে বলে কুক্ষিগতকরণ। এবং যার কারণে এই ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের কারণে আমাদের যোগাযোগ ব্যবস্থা আজও হয়নি, এবং আমরা নিষ্পেষিত হচ্ছি না। আমাদেরকে যতটুকু সম্ভব আমাদের কাছ থেকে এই বুর্জুয়া গোষ্ঠী আমাদের কাছ থেকে সুবিধা তারা ভোগ করে নিচ্ছে। এটা হতে পারে পুরো বাংলাদেশ, হতে পারে স্থানীয় বুর্জুয়ারা। আসিফ, এখানে আপনার কাছেও আমার একটা প্রশ্ন রয়েছে। যেহেতু নির্বাচন সামনে, নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই যাবতীয় অসুবিধা যা বা আটকে আছে যা কিছু, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আপনি, আপনার পরিবার নিজেও রাজনৈতিক পরিবার থেকে আপনার আসা, আপনি নিজেও হয়তো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আছেন, থাকবেন, আপনার পরিবার থেকেও ইলেকশন করছেন। ধরুন একটা প্রপার নির্বাচন হলো, ধরুন আপনার দলই এলো নির্বাচনে, জয়লাভ করলো, তারপরের পরিবর্তন নিয়ে আপনি কতটা আশাবাদী? বহু স্বপ্ন। এই স্বপ্ন না থাকলে তো এগোতেই পারতাম না, এখানেও আসা হতো না। বহু স্বপ্ন আছে। নিশ্চয়ই আমার দল যদি ক্ষমতায় আসে, আমরা এই পরিবর্তন এনেই ছাড়ব। আমার দল যদি ক্ষমতায় আসে, আমরা সাংস্কৃতিক উন্নয়ন বলেন, এলাকার উন্নয়ন বলেন, এবং মানুষকে যে উন্মুক্ত করে দেয়া, তোমার যা করার তুমি তাই করবে এবং আইনের মধ্যে থেকেই তুমি তা করতে পারবে, সেই স্বাধীনতাটুকু দেওয়া, এটা তো মৌলিক চাহিদা। এটা কেন দেবে না? এবং এটাই তো আমাদের নির্বাচনী ইশতেহার। আমাদের নেতাকেও বলেছি যে এই ইশতেহার দেন যে মানুষকে আপনি অবাধে, এখন আন্দোলন হচ্ছে ভিসা মুক্তি আন্দোলন, মানে ভিসা ছাড়া আপনি যেন পৃথিবীটা ভ্রমণ করতে পারেন। সেখানে আপনি আটকে রেখেছেন একটা ভোলার মতন একটা জায়গাকে, আপনি বেরোতে দেবেন না মানুষকে। এটা হতে পারে নাকি? ধরুন আপনি এত চমৎকার মানসিকতার একজন মানুষ, আপনার দলের প্রত্যেকেই এরকম হবেন না, হয়তোবা অনেকের মন মানসিকতা আপনার মতো হবে না। সেক্ষেত্রে সার্বিক দিক দিয়ে কি একটা বাংলাদেশকে সুন্দর করে তোলার আপনি যে কনফিডেন্সটা দেখাচ্ছেন যে না আমরা করেই ছাড়বো, সেই আশাটা কোথা থেকে আপনি দেখছেন? এই আশাটা আমি আমার দল থেকে পাচ্ছি, আমার নিজের সাহস থেকে পাচ্ছি, আমার যারা ফেলো আছে, আমি যাদের সাথে কাজ করি, আমি যাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাদের একই স্বপ্ন। সুতরাং আমি কেন না? হ্যাঁ, সবাই একরকম হবে না আমি জানি, কিন্তু আপনি যদি এখনকার আর কোন অপশনটা আপনি ভালো দেখছেন আমাদের দল ছাড়া? আমি তো দেখতে পাচ্ছি না। আমরা উন্মুক্ত, আমরা অসাম্প্রদায়িক, আমরা জাত পাত ধর্ম এইসবকে আমরা অনেক লেস প্রায়োরিটি দিচ্ছি।
আমরা চাইবো না এগিয়ে যেতে, আমরা পারবো না এগিয়ে যেতে, এটা খুবই সম্ভব, এটা সম্ভব না। আপনি ভোলার কথা বলছিলেন যেহেতু, এবং আপনার বাবাও কিন্তু এক সময়কার এমপি ছিলেন, এবং তার সেই সময়কার ভোলা নিয়ে তার কার্যক্রম কেমন ছিল আপনার কি মনে আছে? হ্যাঁ, অবশ্যই আমার মনে আছে যে তখন তো ছোট, সেটা ছিল ফ্যাসিস্ট, আরেক ফ্যাসিস্ট এরশাদ। আচ্ছা, সেই এরশাদের সময় থেকে তার আন্দোলন শুরু, এবং তিনিও পালিয়ে বেরিয়েছিলেন, আমার চাচা তখন জেলও খেটেছেন। সেই থেকে 1994 সালে প্রথম ভোলায় গ্যাস আবিষ্কৃত হয়, গ্যাসের সন্ধান পাওয়া যায়, এবং তিনি মোটামুটি তার জীবনের সর্বস্ব ঢেলে, তিনি তখনও একজন সরকারের একজন ছোট পদে ছিলেন, একজন প্রতিমন্ত্রী হিসেবে কাজ করতেন। তো তিনি তার জীবনের সর্বস্ব ঢেলে, সর্বস্ব শক্তি প্রয়োগ করে সেইখানে তিনি গ্যাসকূপ খনন করানোর জন্যে বাংলাদেশ সরকারকে বাধ্য করেছিলেন, এবং সরকার সেই গ্যাসকূপ সেখানে আবিষ্কার করার পরে আবারও শুরু হলো 96 টু 2001, ওটা পড়ে রইল। 2001 থেকে তিনি আবারও তার স্ট্রাগল শুরু করলেন। আনফর্চুনেটলি কয়েকটা কূপ পাওয়া গেল, কয়েকটা পাওয়া গেল না, কিন্তু তারপরে তো আমাদের ওইখানে গ্যাসের খনি, সেটা পুরো বাংলাদেশ, পুরো পৃথিবী জেনে গেল। এবং তারপরে আমাদের ভাগ্য অত্যন্ত খারাপ, রিয়েল ফ্যাসিস্ট যখন চলে আসলো, তখন তারা প্রাইভেটাইজেশন করে ফেললো আমাদের জায়গাটাকে, যেখানে কিছু কিছু ইন্ডাস্ট্রি হবে যারা নিজেরা গ্যাস তুলে নিজেদের মতো করে ঢাকায় পুরো বাংলাদেশে এনে বিক্রি করবে, যেটার খবর আমরা ভোলাবাসী জানিও না, আজ অবধি জানি না। কারা সেখান থেকে ইনকাম করছে, সরকার কত পাচ্ছে, ভোলাকে কি দিচ্ছে, এটার প্রফিট কি, নাকি শুষে পুরোটাই খেয়ে নিচ্ছে, আমরা আসলেও কিছু জানি না। আপনার কি মনে হয় যে আপনারা ক্ষমতায় আসলে এই জিনিসগুলো আবার অনুসন্ধান, পুরোপুরি স্বচ্ছতা দরকার, সম্পূর্ণ স্বচ্ছতায় এগুলো নিয়ে আসা হবে। এবং ভোলার ক্ষেত্রে অন্তত এইটুকু আমি হলফ করে বলতে পারি, কারণ আমি একটা বিশেষ জায়গায় সেখানে আছি, এবং আমাকে সেখানকার মানুষ বিশ্বাস করেন। আমি বলতে পারি হলফ করে যে এই সমস্ত জিনিস স্বচ্ছতার আওতায় চলে আসবে। ভোলা নিয়ে আপনার গানটা শুনি, চলুন। চাই 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 ভোলা বরিশাল সেতু চাই, চাই 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 ভোলা বরিশাল সেতু চাই। চাকরির অভাবটা এইখানে বড় বেশি, চাকরির অভাবটা এইখানে বড় বেশি, ব্যবসা পায় না জেলে চাষি আর গ্রামবাসী। প্রয়োজন একটাই, আজ মোরা সেতু চাই, অধিকার রক্ষায় বিকল্প আর নাই। চাই 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 ভোলা বরিশাল সেতু চাই, চাই 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 ভোলা বরিশাল সেতু চাই। কত মেহনতি মানুষের স্বপ্নেরা ভেসে যায়, ফসলের মূল্য দালালরা নিয়ে যায়। রাতের অন্ধকারে যেই রোগী তড়পায়, চিকিৎসার অভাবেতে ভোরবেলা মরে যায়। চাই 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 ভোলা বরিশাল সেতু চাই, চাই 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 ভোলা বরিশাল সেতু চাই। এরকম আর কি, অনেক কথা তো পুরোটাই এক গানে আনার চেষ্টা করেছিলাম। আপনি আরো বেশি রাজনীতিতে সম্পৃক্ত হয়ে যাওয়ার পরে গানটা পারবেন কন্টিনিউ করতে? গানটাই তখন দরকার, রাজনীতিটা কম দরকার। এই কারণে বলি যে একটা প্রতিবাদী গান মানুষ এতটা গ্রহণ করে, যেটা একটা সমাবেশের বক্তৃতা অতটা মানুষ নেয় না। এই গানটার কথাই যদি ধরুন, মিলিয়ন ভিউজ, বা আমাদের ভোলাই শুধু না, এটা হয়তো পৃথিবী দেখছে আজকে, কিন্তু আমি এর চেয়ে 4 গুণ খরচ করে যদি সরওয়ার্দী উদ্যানে বিরিয়ানির প্যাকেট দিয়ে একটা প্রোগ্রাম করতাম, সেইটার ব্যাপ্তি কি এতটা ছিল? এবং আমার স্বপ্ন যেটা ভোলায় একটা বিচ্ছিন্ন দ্বীপ, অনেকগুলো ছোট ছোট চরও আছে, সেই চরে গিয়ে আমি একটা ডকুমেন্টারি তৈরি করব। ইনশাল্লাহ আমাদের এই খারাপ সময়টা কেটে যাক দলের, এই ডকুমেন্টারিটা হবে বাংলাদেশের প্রখ্যাত 15 থেকে 20 জন আর্টিস্ট ছবি আঁকবে ভোলার দুর্দশা নিয়ে, সেতুকে কেন্দ্র করে, এবং তাদের সেই এক্সিবিশনটা ওই চরেই আমি অনুষ্ঠিত করব, এবং সেইটার ডকুমেন্টারি ইনশাল্লাহ দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে যাবে। এবং যখন কিনা পুরো দুনিয়াটা প্রতিবাদ করবে যে কেন এখনও এই সেতুটা ভোলায় হচ্ছে না, শুধু সময়ের অপেক্ষা। চমৎকার, আপনার আইডিয়াটা শুনে আমার নিজের বেশ ভাল লাগছে, কিন্তু আমি অপেক্ষায় আছি, এটা আমি দেখতে চাই। আপনি যাবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ, আপনি দাওয়াত দিলে অবশ্যই, কেন নয়। আপনি আমার ভীষণ পছন্দের দুজন শিল্পীর সাথে কাজ করেছেন ওপার বাংলায়, লগ্নজিতা এবং সেই সাথে নচিকেতা। কেমন ছিল অভিজ্ঞতা? অসাধারণ। নচিকেতা তো আমাদের চেয়ে অনেক বেশি সাহসী মানুষ। তিনি যে এইখানটায়
এখন জীবন ধারণ করছেন, সেই জায়গাটা আরও প্রতিযোগিতাপূর্ণ স্বাভাবিকভাবেই, এবং পুরোপুরি একটা সাম্প্রদায়িক কি বলবো অবস্থার মধ্যে তার টিকে থাকতে হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে তিনি আমার প্রতিবাদের সঙ্গে গলা মেলালেন, সেটা তার জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জিং ছিল। বাংলাদেশে হঠাৎ করে এই যে এত বেশি ক্রাইম বেড়ে যাওয়ার পেছনে আপনি কোন কোন বিষয়গুলো আসলে আইডেন্টিফাই এই ব্যবধানটাই প্রধান ব্যবধান। আচ্ছা, যে আমি থাকছি, আমি খাচ্ছি, একাই খাচ্ছি, এবং আমি আরেকজন লোক ভাবছে যে আমি ডেপ্রাইভড হচ্ছি কন্টিনিউয়াসলি। তো সে কি করবে? এক সময় তো সে ছিনতাই করতে যাবে, এক সময় তো সে লুট করতে যাবে। এটা হচ্ছে প্রথম কারণ। তারপরে কারণ হচ্ছে আমাদের মানসিকতা। আমরা কুক্ষিগত হয়ে গেছি, আমরা কুক্ষিগত হয়ে যাচ্ছি ধীরে ধীরে। চরমপন্থী বলেন, মৌলবাদী বলেন, এদের কাছে আমরা কুক্ষিগত হব না, হয়ে যেতে বাধ্য হচ্ছি আমাদের মানসিকতা দিয়ে। আমাদের ইহকাল বলে কিছুই থাকছে না, আমরা পুরোটাই ফোকাসড হয়ে যাচ্ছি আমরা কবে বেহেশতে যাব, সেই চিন্তাটার জন্যে আমরা উদ্গ্রীব হয়ে আছি। অবশ্যই আমরা যারা ধর্মে বিশ্বাসী, যারা মুসলিম, যারা হিন্দু, তারা পরকালে যাবেই ভালো কোনো কাজে, কিন্তু আপাতত সেইটুকুকে যাওয়ার জন্য আমার অন্যকে কতল করে ফেলতে হবে, অন্যকে সাপ্রেস করতে হবে, সেই বিষয়গুলো এখন ভয়ানক হয়ে দাঁড়াচ্ছে আমি বলে মনে করছি আর কি। আপনার কাঁটাতার গানটা নিয়ে অনেক রিকোয়েস্ট আসছে আমার কাছে, ওইটা শুনতে চান অনেকেই। আমি আর নচিকেতা যখন করি, আমি বারবার করে বলে দিচ্ছিলাম, দাদা আমি আপনাকে কিছু প্রশ্ন করব, বিব্রতকর, কিন্তু আপনার উত্তরটা দিতে হবে। তো প্রথম প্রশ্ন ছিল গানের মধ্যেই, শুনুন, আমি তাকে জিজ্ঞেস করছি। কাঁটাতারের পাড় থেকে দেখছি তুমি আছো এই সুখে, রাজত্বটা তোমার শাসনে, বসে আছো সিংহাসনে। নচিকেতা বলছে, দূর থেকে মনে হয় সুখেই আছি আমি বোধহয়, সুখ আসলে কার চরণে জানে খোদা, জানে ভগবানে। কাঁটাতারের পার থেকে দেখছি তুমি আছো এই সুখে, রাজত্বটা তোমার শাসনে, বসে আছো সিংহাসনে। এবার আমি বলছি, এথায় আমার নদী ফাঁকা, এথায় আমার নদী ফাঁকা, সেথায় পূর্ণ ফারাক কাটা। এবার নচিকেতা বলছে, সেথায় আমার বাবার ভিটা, কষ্টে মাখা সেই স্মৃতিটা। এবার আমি বলছি, ধর্মের বলে দেশ বিভাগে গিয়েছি চলে, তোমার নামাজ আমার পুজোয় রাখি নিজেদের আড়ালে। নচিকেতা বলছে, তাই তো বলি তুমি আর আমি একইভাবে চলি রক্তে ঘামে, সুখ আসলে কার চরণে জানে খোদা, জানে ভগবানে। চমৎকার, অসাধারণ অসাধারণ। এগুলোকেই আসলে বোধহয় বলে যে জীবনের কথা, আমাদের কথা, হ্যাঁ, কিছুটা মানুষের কথা, কিছুটা উপলব্ধি, সবটা মিলিয়েই তো। ভারত বাংলাদেশের সাথে যেমন বন্ধুত্ব, তেমনি সমালোচনা এই বন্ধুত্ব নিয়ে। আপনার অবজারভেশনটা কি পুরো বিষয়টা? আমার একটা গানই ছিল এটা নিয়ে, দালালের বন্যা। সেটা ছিল আমাদের ফ্যাসিস্ট গভর্নমেন্ট যখন চলে যায়, সাথে সাথে একটা বন্যা হয়, এবং আমরা ধারণা করছিলাম যে সেই বন্যাটা ইচ্ছাকৃত বন্যা। হ্যাঁ, তো আমার প্রথম ধারণা হচ্ছে, বা প্রথম ওপিনিয়ন, যেটা আমি শক্তিশালী ভাবে আমি মনে করি, সেটা হলো পৃথিবীর সমস্ত জনগণের কোনো দোষ নেই, তারা নিষ্পাপ। তাদেরকে যারা চালিত করে, যারা তাদের নেতা, এবং তাদের মধ্যে যারা এইসব বিভিন্ন অনুশাসন আইডিওলজি পুশ করে, তাদের মধ্যে প্রবলেম। এবং সেই প্রবলেম নিয়ে যদি বলতে চাই, তবে বলতে হয় যে ভারতের জনগণের প্রতি বিন্দু মাত্র আমাদের কোনো ক্ষোভ নেই, বিন্দু মাত্র কোনো হিংসে নেই, কিছু নেই। কিন্তু তাদেরকে যারা, যেই সাম্প্রদায়িক উগ্রপন্থী, তাদেরকে যারা পরিচালিত করছে, তাদেরকে আমরা ঘৃণা করি, তাদেরকে আমরা অপোজ করি। আমরা সেই সাম্প্রদায়িক গোষ্ঠীকে আমরা প্রতিবাদ জানাই। তখন তারা ইচ্ছে করলে আমাদেরকে সাহায্য করতে পারত, কিন্তু যেহেতু তাদের ভৃত্য মানে কোনো একটা বিশেষ গোষ্ঠীর ভৃত্য তাদের আশ্রয় চলে গিয়েছিল, তখন তারা আমাদেরকে সেই সাহায্যটা করেনি। আমাদের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই সেই বন্যার মানে কবলিত হয়েছিলাম আমরা সবাই। তো সেইখানে অবশ্যই আমি বলবো যে তাদের হাত ছিল, সেটা একেবারেই
ফেলে দেওয়ার মতো কোনো সন্দেহ নয়। বিগত সরকারের সাথে কিন্তু বেশ কিছু ট্যাগ ছিল, যেমন বলা হতো কালচারাল ফ্যাসিস্ট। তো আপনি নিজেও কিন্তু একটা দলের প্রতিনিধি। এখন কিন্তু শিল্পীদের মধ্যে বিভিন্ন ধরনের ভেদাভেদ করে দেয়া হয়, নানান ধরনের কথাবার্তা চলে আসে, এই যে আমাদেরকে কোণঠাসা করে দেওয়ার যে বিষয়গুলো, আপনি কি বলবেন আসলে পুরো ব্যাপারটা? কালচারাল ফ্যাসিস্ট বলতো কেন? বলতো এই কারণে যে কুক্ষিগতকরণ। আপনাকে আর্টিস্টদের যদি কুক্ষিগত করে রাখে, আপনি একটা ট্যালেন্টকে মেরে ফেলছেন। যেই বাচ্চাটির বয়স 5 বছর, 17 বছর সে যদি ফ্যাসিস্টের আন্ডারে থাকে, তার বয়স হয়ে যায় 22 বছর। তো 22 বছরে একটা ছেলে সে আর কালচারালি নিজেকে ডেভেলপ করতে পারলো না, সে সুযোগও পেল না। সুযোগ সেই 21 পদক থেকে শুরু করে অমুক তমুক পদক, ওই জয় বাংলা কনসার্ট থেকে শুরু করে বিশেষ গোষ্ঠী ছাড়া সেখানে কারা চান্স পেত? আমাকে তো জীবনে কোনো দিন এইসব কনসার্টে ডাকতো না। আমার মতো যারা আরও জুনিয়র আছে তাদেরকেও তো ডাকতো না, তাদের বাবার পরিচয়ের জন্য কেউ ডাকতো না। শুধুমাত্র তোষামতকারীরা যদি কালচারালি ইনভলভড হয়, তাহলে এটা তো অবশ্যই কালচারাল ফ্যাসিস্ট। এখানে দুটো বিষয় নিয়ে আপনার সাথে আমার মেজর আলোচনা আছে, যেহেতু আমরা কালচারাল ফ্যাসিস্ট নিয়ে কথা বলছি বা এই কালচার বিষয়টা চলে এলো। দেখুন, বিগত সরকারের আমলে যারাই সবসময় যে আমরা বলবো সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে, আমি এটা বলতে রাজি নই। আমি শিল্পী হিসেবে আমি এখানে বলছি, ধরুন জয় বাংলা কনসার্টে আমাকে পে করা হয়েছে, আমার ব্যান্ড আছে, আমি গিয়েছি, আমি পারফর্ম করে চলে এসেছি। হয়তো এটার পেছনের সামনে আমার সাথে কোনো সম্পৃক্ততা নেই, পারফর্মার হিসেবে আমাকে ডেকে নিয়েছে। বা ধরুন মুজিব একটি জাতির রূপকার, এই সিনেমাতে আমাকে কাস্ট করা হয়েছে, আমি অ্যাক্টিং করেছি, তার মানে কি আমাকে হেনস্থা করাটা এখানে জায়েজ কিনা? এইটা অনেক ক্ষুদ্র আলাপে আপনি আছেন, যেখানে হচ্ছে যে আপনি একটা দোকান থেকে এই সোফাটা কিনে নিয়েছেন সিনেমার জন্য, দোকানদার কি এটার মধ্যে ইনভলভ কিনা, এইরকমই তো আলাপটা। মানে যে লোকটা ক্যামেরা কিনে নিয়ে এসছে ওই লোকটা ছিল অ্যান্টি। কিন্তু এটা মেজর কখন হয়েছে? যখন আপনি র্যান্ডম অ্যারেস্ট করাচ্ছেন শিল্পীদেরকে, একটার পর একটা শিল্পী অ্যারেস্ট হচ্ছে, এয়ারপোর্ট থেকে তাদেরকে ধরে আনা হচ্ছে জেলে। এটা অন্যায়। আমার প্রসঙ্গটা এখানে, এই প্রসঙ্গটাই অন্যায়। আর্টিস্টরা হচ্ছে যন্ত্র, ঠিক আছে? যারা আর্টিস্ট, যারা গান যারা অ্যাক্টিং করে, তারা হচ্ছে যন্ত্র। এই যন্ত্রকে আপনি যে কোনো জায়গায় কাজে লাগাতেই পারেন, কিন্তু তাই বলে যন্ত্রের অপরাধ না। অপরাধ হচ্ছে যারা কাজে লাগাচ্ছেন তাদের অপরাধ। সুতরাং যেই আর্টিস্ট ছাড়া আপনি, এখানে তো নাট্যকর্মীই কম বাংলাদেশে, তো নাট্যকর্মীরা তো অবশ্যই তারা পারিশ্রমিক নিয়ে নাটক করবেন, তারা সিনেমা করবেন না। এখানে দুই ধরনের শিল্পীরা ছিলেন। এক ধরনের শিল্পীরা কিন্তু বিটিভিতে গিয়ে ব্যানার ধরেছেন, তারা প্রচারে গেছেন, ট্রাকে করে তারা ছিলেন তোষামতকারী। আপনি তোষামতকারীদের সঙ্গে নরমাল আর্টিস্টদের মিলিয়ে ফেলছেন। এক্স্যাক্টলি, আমার কথাটাই এখানে। অনেকে কিন্তু দলের হয়ে প্রচার করেছেন, তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ ওনারা দলের হয়ে কাজ করেছেন। আরেকজন শিল্পী পেমেন্ট নিয়েছেন, পারিশ্রমিক নিয়েছেন, কাজ করেছেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই দুটোর সঙ্গে মিলবে না। দুটো তো মিলবে না। কিন্তু হেনস্থা হচ্ছেন কারা বেশি? যারা পারফর্ম করেছেন তারা। হ্যাঁ, কারণ তাদেরকে শেল্টার দেওয়ার কেউ নেই। এবং বারবার করেই বলছি যে সুযোগ পেলে মানে এ তো ঘাড়ে চড়ে বসবে আস্তে আস্তে। তাহলে এটা সমাধানটা কি? এইটা সমাধান আমাদেরকে আবারও হয়তো সেই প্রতিবাদে নামতে হবে, সেই আগ্রাসনের বিপক্ষে নামতে হবে, সেই কুক্ষিগতকরণের বিপক্ষে নামতে হবে। যে যারা রিয়েল আর্টিস্ট আছেন, যারা কাজ করে বেড়াচ্ছেন, আমার মতো যারা গান গাচ্ছি, আপনার মতো যারা উপস্থাপনা করছেন, তারা আমাদের কাজ থামাবো না। এবং কোথায় কেন তাদেরকে হুট করে এসে সাপ্রেস করলেই চলবে নাকি? এটা তো এখনও পর্যন্ত আমি বিশ্বাস করি যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করছি। আমাদের দল আসলে তো সেটা আরেক ব্যাপার। আমি আশা করব যে তারা এসে এই সমস্ত বৈষম্য উঠিয়ে দেবে। কিন্তু এখনও যেই প্রবলেমের আমরা শিকার হচ্ছি, এবং যেটা বলছিলেন আপনি, খুবই অ্যালার্মিং ব্যাপার যে সিজনের সময় আর্টিস্টরা কাজ পায় না। তুমি একটা ইভেন্টের সাথে দেখুন, এটা আমি বারবারই এই প্রসঙ্গগুলো ওঠানোর চেষ্টা করি, কারণ আমি একজন শিল্পী, আপনি শুধুমাত্র রাজনীতিবিদ নন, আপনি একজন শিল্পীও। সে কারণে আপনার সঙ্গে এই কথাগুলো আমি কেন বলছি, যেন আরও 5টা দর্শকের কাছে এটা যায়, আরও 5 জন শিল্পীর কাছে এটা যায়, এটা যাবে। এবং এই প্রতিবাদটা তোলা এখন সময়ের প্রয়োজন মাত্র। দেখুন, একটা ইভেন্টের সাথে কিন্তু শুধুমাত্র একজন শিল্পী সম্পৃক্ত থাকেন না, এটার পেছনে ক্রু থাকেন, এটার পেছনে যিনি ওই চেয়ারটা টানছেন এই মানুষটাও জড়িত। সেটাই বলছি যে আপনি শুধু দেখতে পেলেন পর্দায় একজন আর্টিস্ট অ্যাক্টিং করে গেছে বা গান গেয়ে গেছে, আপনি তাকে এখন সাপ্রেস করা শুরু করলেন যে ফ্যাসিস্টের দোসর হিসেবে। ওইটা তো মানা যায় না, ওটা তো মানতে পারছি না, কখনোই মানা যায় না। কারণ একজন সরকার ক্ষমতায় আছেন, আমাকে ডাকছেন বা তার সেখান থেকে আনা কোনো প্রজেক্ট থেকে আমার কাজ এসছে, আমি পারিশ্রমিকের বিনিময়ে সে কাজটা করেছি, সেটা আপনার অপরাধ অবশ্যই নয়। 5 বছর পর কি হবে না হবে সেই চিন্তা করে তারপরেও শ্রদ্ধা রেখে বলি যে এর মধ্যেও, তারপর অনেক শ্রদ্ধা রেখে বলি যে
আর্টিস্টরা তো তাদের আসলে পেটের দায়েই কাজ করে দিন শেষে, হ্যাঁ, এটা তাদের প্রফেশন, পেশাদারিত্ব। সেই পেশাদারিত্ব জায়গা থেকে কিছু মানুষকে আমি দেখেছি, আমি কাউকে ছোট করছি না, কিছু মানুষকে আমি দেখেছি যারা কিনা সেগুলোকেও অ্যাভয়েড করতেন। না, আমি তো বললাম দুই ধরনের। তারা গানই গাইবেন না, তারা অ্যাক্টিংও করবেন না, সেখানে তাদের পদচারণাই তারা, সেটা হয়তো অনেকে করতে পারেন, সেটা তাদের অতিরিক্ত কি বলবো জেদ থেকে বলেন বা অতিরিক্ত তাদের ভালোবাসা থেকে বলেন, হ্যাঁ, সেটা থেকে আমি চিনি এরকম মানুষকেও চিনি, আমি নিজেকেই পেরেছেন, হ্যাঁ, সেটা তাকে সাধুবাদ জানাতে পারেন। তাদেরকে ছোট করছি না, যারা তাদের পেটের দায়, যারা প্রফেশনের দায়, পেশাদারিত্বের দায় তারা কাজ চালিয়ে গেছেন, তাহলে তো আমার একজন শ্রমিককেও আমার পানিশ করতে হবে, ঠিক না? স্টেজটা যিনি বানিয়েছেন তাকেও পানিশ করতে হবে। না, নরমাল যারা সরকারি চাকরি করে গেছেন তাদেরকেও পানিশ করতে হবে। তুমি বাবা কাদের আন্ডারে চাকরি করছো? লজিক্যালি তো সেটাই। শুধু আর্টিস্টরা কেন পানিশড হবে? এটা তো হতেই পারে না। এটা পুরোপুরি আমি বিরোধিতা করছি এবং আপনার সঙ্গে আমি সহমত। এবং আপনি পদকের কথা বলছিলেন, কিন্তু দেখুন, পদক বা 21শে পদক হোক বা মরণোত্তর সংবর্ধনা, এটা চাইতে কি শিল্পী হিসেবে স্বীকৃতিটা পাওয়া বেশি জরুরি না? খুবই বেশি প্রয়োজন। যেখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদেরকে বলা হয় আপনার পরিচয়টা কি, পরিচয় যে দিব সেটার জন্য কোনো ধরনের ডকুমেন্টেশন আমাদেরকে করা হয় না সরকারের পক্ষ থেকে, বা কোনো ধরনের সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডার থেকেও আমরা কিছু পাই না, যেটা দিক দেখালে ব্যাংক থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠান আমাদেরকে স্বীকৃতি দেবেন। আপনারা কি কাজ করবেন এটা নিয়ে? আমার পর্যায়ের একজন কর্মী বলেন, নেতা বলেন, সেখান থেকে প্রমিস করাটা অসম্ভব ব্যাপার। কিন্তু আমি বলতে পারি আমি এটা নিয়ে 100% আমি আন্দোলনে নামতে পারি। আমার সেটা হোক দলের বিরুদ্ধে, হোক সরকারের বিরুদ্ধে, হোক নিজের বিরুদ্ধে, কিন্তু এটা একটা যৌক্তিক দাবি এবং এটা চালাতেই হবে। এবং আমার বিশ্বাস যে আমাদের দল যদি ক্ষমতায় আসেন এটা তারা অবশ্যই এস্টাবলিশ করবেন, অবশ্যই তারা শিল্পীদের পাশে থাকবেন এবং পরিপূর্ণভাবে। একজন শিল্পী কেন পাবেন না? সেই তারা তো, আমি বলবো যে জাতির সত্তা, তারা তো আমাদেরকে গাইড করছেন, তারা আমাদেরকে মানুষ যে সেটা রিয়েলাইজ করাচ্ছে বারবার করে। ছোট্ট একটা কথা বারবার করেই বলি অনেকগুলো প্রোগ্রামেই, যে পশু পাখি কখনো সংস্কৃতিবান হয় না। হ্যাঁ, তাদেরকে ট্রেন করতে পারবেন, অনেক কিছু শেখাতে পারবেন, শিক্ষিত করতে পারবেন, কিন্তু সংস্কৃতিবান হয় শুধু মানুষ জাতি। এটা যদি মানুষের কাছ থেকে বেরিয়ে যায় তাদের সঙ্গে পশু পাখির আর কোনো সম্পর্ক থাকবে না। সুতরাং আপনি আর্টিস্টদেরকে বাঁচিয়ে রাখেন, এই বাংলাদেশটা বেঁচে থাকবে, পৃথিবীটা বেঁচে থাকবে। আপনার সাথে আড্ডা দিতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। আজকে অনেক বিষয় নিয়ে কথা বলছি, অনেকক্ষণ সিরিয়াস ডিসকাশন করে ফেলেছি। একটা গান শুনি, আপনার দালালের বন্যা গানটা। সিরিয়াস গান, আচ্ছা তাও শোনাচ্ছি, তাও শুনি। তোমার বন্ধু বন্ধু খেলা, ভেতরে পুরোটাই পচা গলা, তোমার চরিত্রটায় ঘুম, তুমি বন্ধু নও শকুন। তোমার ভৃত্য যেদিন ভেঙে গেছে ঠিক তোমার আস্তানায়, ভৃত্যের শোকে ভাসিয়ে দিয়েছ দেশটাকে বন্যায়। তোমার দালালকে যবে ছুঁড়ে ফেললো মানুষ আস্থা কুড়ে, জানিয়ে দিয়েছ দালালিটা চাও, বন্ধুত্বটা দূরে। আয়না ঘরের মাফিয়া রানী, ডাকাতের সর্দার, তোমার দেশেতে আরামেই আছে বাংলার গাদ্দার। তোমার দেশেও মানুষ আছে, একাই তুমি নও, ধিক্কারে তারা ভাসিয়ে দেবে তোমার গদিটাও, ধিক্কারে তারা ভাসিয়ে দেবে তোমার গদিটাও। তোমার ভৃত্য যেদিন ভেঙে গেছে ঠিক তোমার আস্তানায়, ভৃত্যের শোকে ভাসিয়ে দিয়েছ দেশটাকে বন্যায়। তোমার দালালকে যবে ছুঁড়ে ফেললো মানুষ আস্থা কুড়ে, জানিয়ে দিয়েছ দালালিটা চাও, বন্ধুত্বটা দূরে। চমৎকার। কোনো অদ্ভুত অভিজ্ঞতা আছে কোনো ফ্যানের কাছ থেকে, দর্শকের কাছ থেকে বা শ্রোতার কাছ থেকে? অদ্ভুত অভিজ্ঞতা মজার কিছু নাকি? যে কোনো, মানে অদ্ভুত হতে পারে, খারাপ হতে পারে, ভালো হতে পারে। তো ব্যাপারটা ছিল যে আমি 2018 ইলেকশন, 24-এর ইলেকশনে পালিয়ে যাই। ভিসা অন্য কোনো দেশে ছিল না, ভারতেই পালাতে হয়।
তো কলকাতাতে নেমেছিলাম। কলকাতাতে নামার পরে নিউ মার্কেটে মাটির ভাড়ে চা খাচ্ছি, তো ওইখানে এক ভদ্রলোক আমাকে এসে জড়িয়ে ধরেছেন। তো জড়িয়ে ধরে বললেন যে আমি আপনার মহা ভক্ত। তো আমিও ভাবলাম যে পেয়েছি একজনকে যে যিনি আমার ভক্ত। তো আমিও খুবই মানে তার সঙ্গে বললো যে আমি আপনার সঙ্গে সেলফি নিতে চাই। সেলফি নিলাম। তারপরে হঠাৎ করে বললেন যে আপনি কি করেন যেন? তো আমি বললাম আমি গান গাই। বলে আচ্ছা 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 আচ্ছা, আপনার নামটা কি যেন? আমি বললাম যে আমার নাম আসিফ আলতাফ। বলে ভাই আমি অন্য কাউকে ভুলে মনে করেছিলাম, আসলে এটা আপনি নয়, আমি দুঃখিত। তো আমি বললাম যে ঠিক আছে, আমাকে চিনবেন না, ওটাই স্বাভাবিক। না ইটস ওকে। না খুব মজার ছিল আসলে, কিন্তু ওই সময় একটু এম্বারেসিং, পরে বলতে গেলে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আড্ডা দিয়ে আজকে। আপনি যে ধরনের গান করেন সোশ্যাল মিডিয়াতে আপলোডের পরে কিন্তু নানান ধরনের কমেন্টস আসবে, পজিটিভ যেমন আসে তেমন নেগেটিভ আরো অনেক বেশি আসার কথা। কিভাবে ডিল করেন, কি ধরনের কমেন্টস বেশি আসে? আমি এনজয় করি, আমার একটা টিম আছে, ওরা আবার রিপ্লাইও দেয়। ওগুলোর রিপ্লাই দেওয়ার সময়টা আমার হয় না সব সময়, তো তারা খুব মনোযোগ দিয়ে এনজয় করে রিপ্লাইগুলো দেয়। তো আমার মা সেদিন বলছে যে তোর জন্যে আমাদের পুরো 14 গোষ্ঠী এত গাল খায় না, তুই যা গাল খেলি আর কি। কোন ধরনের আক্রমণ বেশি করে ওরা? এইটা ব্যক্তিগত আক্রমণটা বেশি করে, অত্যন্ত মানসিকভাবে কখনো প্রভাব ফেলেছে বা খুব হার্ট হয়ে যান এরকম হয়? মানসিক প্রভাব তো ফেলছেই, তাই তো আরো বেশি গান লিখতে ইচ্ছে করে। হার্ট হই না, তাহলে এই প্রভাব ফেলার দরকার আছে। এটা বড় একটা ভূমিকা রাখছে না, বড় সড়ো ভূমিকা রাখছে। এবং আস্তে আস্তে দেখছি ওদের এই কমেন্টগুলো কমে যাচ্ছে। তো আমি আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করবো, তো আপনারা কমেন্ট করা বন্ধ করবেন না, যা মনে আসে লিখে দিন, কোনো সমস্যা নেই। যে অনেক ধন্যবাদ, অভ্যস্ত হয়ে গেছি। ভালো লাগলো আড্ডা দিয়ে। এবং কখনো মনে হয়েছে যে আমি একটু আক্রমণ করে কথা বলে ফেলেছি আজকে, কারণ যেহেতু রাজনীতি নিয়ে কথা বলছিলাম, আমি আরো কিছু আশা করছিলাম, আরো কম ছিল, তাহলে আশা করছিলাম। না ঠিক আছে, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। দর্শকদেরকে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। প্রিয় দর্শক, প্রিয় বাংলাদেশ, প্রিয় ভোলাবাসী, একটাই চাওয়া, একটাই পাওয়া, আমরা বাংলাদেশের সঙ্গে একত্রিত হতে চাই। ভোলা বরিশাল সেতুটা আমরা চাই, এইটুকুই দাবি দেওয়া আমার। আর কোনো দাবি নিয়ে এই অনুষ্ঠান আজকে শেষ করব না, এটুকুই চাওয়া। আপনারা দোয়া করবেন, সঙ্গে থাকবেন আমাদের। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও আজকে আসবার জন্য। নিশ্চয়ই আবার আমাদের দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, একুশে টেলিভিশনের স্পেশাল পডকাস্ট আয়না। আজকের মতো বিদায় নিচ্ছে। আগামী পর্বে নিশ্চয়ই আবার দেখা হয়ে যাবে আপনাদের প্রিয় কোনো আর্টিস্টকে সাথে নিয়ে, একই সময়ে একুশে টেলিভিশনের পর্দায়। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, থাকবেন একুশের সাথে।